আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছি তোমাদের দোয়ায়। তো আজকে আমার এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আবার আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ ফয়সাল রুবায়েত, প্রভাষক কৃষি শিক্ষা, বকুলবাড়ি ইউনিয়ন কলেজ, গলাচিপা, পটুয়াখালী। আজকের অনলাইন ক্লাসে আমার বিষয় কৃষি শিক্ষা, দ্বাদশ শ্রেণী, অধ্যায় চতুর্থ, বনায়ন অধ্যায় থেকে আমি আজকে তোমাদেরকে পড়াবো। এখানে কিছু ছবি দেখব আমরা। প্রথমেই 4টি ছবি দেখে আমরা মোটামুটি কিছুটা ধারণা করে নেব যে এখানে কি বিষয় বোঝানো হচ্ছে। প্রথমে একটি ঘন বন দেখা যাচ্ছে, তারপরে একটি বিস্তৃত মাঠ এবং 2 ধরনের বন। তারপরে তৃতীয় চিত্রে দেখা যাচ্ছে সারিবদ্ধ গাছ লাগানো, এবং চতুর্থ চিত্রে দেখা যাচ্ছে ট্রেন লাইনের পাশে সারিবদ্ধ গাছ লাগানো। এই 4টা থেকে আমরা ধারণা করতে পারছি যে এটা সম্পূর্ণ বনায়নের বিষয়, এবং 4 ধরনের বনায়ন এখানে দেখানো হচ্ছে। তো আজকের আমাদের পাঠ সেটাই, বনায়ন। শিখন ফল। মূলত এই আজকের এই লেকচারের থেকে আমাদের শিক্ষার্থীরা বা তোমরা যারা শিখতে পারবে সেটা আমরা জেনে নেব। এই পাঠশেষে শিক্ষার্থীরা বন ও বনায়নের ধারণা ব্যাখ্যা করতে পারবে, বনের শ্রেণীবিভাগ ও বনায়নের প্রকারভেদ বর্ণনা করতে পারবে, সামাজিক বনায়নের উপকারভোগী সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, সামাজিক বনায়ন সফলভাবে বাস্তবায়নের উপায় ব্যাখ্যা করতে পারবে। তো প্রথমে আসি, বন কাকে বলে। বন বিষয়টা আমরা সাধারণভাবে বুঝে থাকি যে একটা কতগুলো গাছপালা এক জায়গায় থাকলেই সেটা আবার আসলে সংক্ষিপ্ত আকারে সেটা মোটামুটি, কিন্তু সংজ্ঞা আকারে সুন্দরভাবে যদি বলতে যাই তাহলে প্রাকৃতিকভাবে বা কৃত্রিমভাবে সৃষ্ট, প্রাকৃতিক বা কৃত্রিম দুইটাই, একটা হচ্ছে ন্যাচারালি ঘটবে সৃষ্টিগত পদার্থ, সবই সৃষ্টিগত পদার্থ, তারপরেও একটা হচ্ছে একদম টোটালি মানুষ বা অন্য কারো স্পর্শ বা কোনো সাহায্য ছাড়া কৃত্রিম, আর একটা হচ্ছে কৃত্রিমভাবে, যেটাতে অবশ্যই কারোর প্রত্যক্ষ ভূমিকা থাকবে সৃষ্টিতে। সেখানে সৃষ্ট বৃক্ষ, বৃক্ষ হচ্ছে বড়সড় গাছ যেগুলো, গুল্ম হচ্ছে লতা জাতীয় বা একটু নরম কাণ্ড, আর লতা পাতা দ্বারা আচ্ছাদিত এলাকা যেখানে পশু পাখি, পোকামাকড় সহ বিভিন্ন জীব বাস করে তাকে বন বলে। উদাহরণস্বরূপ আমাদের সুন্দরবনটা তো তোমরা সবাই চেনো, সেটাকে বলা যেতে পারে। তো এরপরে ইংরেজি শব্দটাকে আমরা একটু বিস্তৃত জানবো। যে ফরেস্ট শব্দটি, ফরেস্ট হচ্ছে বন, শব্দটি ল্যাটিন শব্দ ফরেস্ট থেকে সৃষ্ট। ফরেস্ট শব্দের ইংরেজি অর্থ আউটসাইড বা ফার ফ্রম হাউসহোল্ড। আউটসাইড মানে বাইরে, আর ফার ফ্রম হাউসহোল্ড মানে ঘর থেকে একটু দূরে, অর্থাৎ বসত বাড়ি থেকে দূরের স্থান। সাধারণত লোকালয় থেকে দূরে বৃক্ষরাজি দ্বারা আচ্ছাদিত বিস্তীর্ণ এলাকাকে বন বলা হয়। বন সব ধরনের জীবের প্রাকৃতিক আবাসস্থল। এরপরে আমরা জানবো দুটি সংজ্ঞা, বন এবং বনায়নের। আবার একটু বনের সংজ্ঞাটা দেখে নিচ্ছি, যেখানে আমরা অলরেডি এর আগের পৃষ্ঠায় আমরা বনের সংজ্ঞাটা জানতে পেরেছি। এখন আমরা জানবো বনায়ন। বনায়নটা হচ্ছে কি, যে বিজ্ঞানসম্মত উপায়ে বৃক্ষরোপণ ও প্রাণীকুল সংরক্ষণ ব্যবস্থাপনাকে বনায়ন বলে। বিজ্ঞানসম্মত উপায় মানে একটা পরিকল্পিত বা একটা নির্দিষ্ট আউটলাইনের উপরে ভিত্তি করে বৃক্ষরোপণ, চাষ করা, মানে তাকে লাগানো, এবং প্রাণীকুল সংরক্ষণ ব্যবস্থাপনাকে মানে এই বনের মধ্যে যেন সব ধরনের পশু পাখি ভালোভাবে অবস্থান করতে পারে, সেই যে ব্যবস্থাপনা, ম্যানেজমেন্টটাকে বলা হয় বনায়ন। এটা কৃত্রিম ন্যাচারাল দুইটাই, তবে দুইটা ক্ষেত্রেই এই ব্যবস্থাপনাটা একই থাকবে। সেক্ষেত্রে আমাদের সুন্দরবনকে ঘিরেও অনেক ধরনের ব্যবস্থাপনা থাকে, এবং সেখানে সেটা দেখাশোনার জন্য বহু সরকারি লোকজন নিয়োজিত আছে।
তারপরেও আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। যাই হোক, এটা হচ্ছে মূলত বনায়ন। এরপর হচ্ছে আমরা জানবো বনের শ্রেণীবিভাগ। বনের শ্রেণীবিভাগ দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে উৎপত্তির ভিত্তিতে, একটা হচ্ছে প্রকৃতি অবস্থান ও বিস্তৃতির ভিত্তিতে। তো উৎপত্তির ভিত্তিতে হচ্ছে দুই ধরনের, প্রাকৃতিক বন, কৃত্রিম বন। এগুলো কিছুটা আমরা টাচ করেছিলাম আগের যে লেকচারগুলোতে। তো এখানে বিস্তারিত আর কি একটু, যে উৎপত্তির ভিত্তিতে প্রাকৃতিক বন আর কৃত্রিম বন, যেটা অলরেডি বলে ফেলেছি যে প্রাকৃতিক হচ্ছে সম্পূর্ণ সৃষ্টিকর্তা প্রদত্ত, যেখানে কোনো মানুষের প্রত্যক্ষ কোনো ভূমিকা নেই, মানুষ বা অন্যান্য জীবজন্তু। আর হচ্ছে কৃত্রিম বনটা হচ্ছে সরাসরি বা প্রত্যক্ষ ভূমিকা থাকবে, লাগানো থেকে শুরু করে পরিচর্যা সব কিছুই ব্যবস্থাপনা থাকবে। এরপর হচ্ছে প্রকৃতি অবস্থান ও বিস্তৃতির ভিত্তিতে, সেটা হচ্ছে পাহাড়ি বন, পাহাড়ে যেগুলো সাধারণত হয়ে থাকে অবস্থানের উপরে। তারপর হচ্ছে ম্যানগ্রোভ বন। ম্যানগ্রোভ বন সাধারণত লবণাক্ত, এই যেমন আমাদের পাহাড়ি বন তো আছে ময়মনসিংহ, সিলেট এইগুলোতে, এইসব চিটাগাঙে। ম্যানগ্রোভ বনটা আছে আমাদের দক্ষিণ অঞ্চলে সুন্দরবন। সমতল ভূমির বন, সমতল ভূমির বন সাধারণত দেখা গেছে যে কৃত্রিমভাবেই করা হয়। সেক্ষেত্রে অনেকগুলো রাবার বাগান আছে, তারপরে কিছু সমতল ভূমির বাগান আছে, তাও উত্তরাঞ্চলে বেশি। আর হচ্ছে সামাজিক বন। সামাজিক বন যেমন হচ্ছে এই যে আমরা কিছুক্ষণ আগে ছবি দেখলাম রাস্তার দুধারে, তারপরে মানুষ পার্কে, বিভিন্ন অফিস আদালতে যেগুলো করা হয় এগুলো সামাজিক বনায়ন। সামাজিক বনায়নের প্রকারভেদ আমরা জেনে নেব। যে একটু আগে বললাম সড়ক ও বাঁধ বন, সড়ক এবং বাঁধের দুই পাশে সারিবদ্ধভাবে গাছ লাগানো হয়। তারপর হচ্ছে কৃষি বন। কৃষি বন হচ্ছে কৃষি ফসল ফলানো হয়। তারপর হচ্ছে বসত বাড়ির বন। বসত বাড়ির বন হচ্ছে বাড়ির আশেপাশে বিভিন্ন ফলজ, বনজ, তারপর কাষ্ঠল, কাঠের জন্য ঔষধি বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়, এগুলো বসত বাড়ির বন। আর হচ্ছে প্রাতিষ্ঠানিক বন, যেটা বললাম যে বিভিন্ন অফিস আদালতের চারদিকে বিভিন্ন ধরনের গাছপালা লাগানো হয়ে থাকে পরিকল্পনা অনুযায়ী, সুন্দর নকশা করে, এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক বন। তো এরপর হচ্ছে সামাজিক বনায়ন বাস্তবায়ন। এই যে সামাজিক বনায়নগুলো বললাম, সেটা কীভাবে বাস্তবায়ন করা হয়? প্রথমে আমাদের স্থান নির্বাচন করতে হবে, যে আমরা কোথায় কীভাবে যে নকশা টকশা করে কোনো এলাকায় লাগালে ভালো হবে। বিশেষ করে দেখা গেছে যে আমাদের চারটা দিক আছে, এই চারটা দিকের উপর বিবেচনা করে মূলত এই বনায়নটা করা হয়ে থাকে, যে কোন পাশে কী ধরনের গাছ লাগালে সুবিধা অসুবিধা, রোদ বাতাস, এগুলোর অনেক বিষয় থাকে। কারণ আমাদের বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের আচরণ করে বাতাস এবং রোদ, সেই বিষয়ের উপর ভিত্তি করেই গাছগুলো লাগানো হয়। এবং কিছু গাছ আছে পাতা ছেড়ে দেয়, সেক্ষেত্রে সমস্যা বা সুবিধাগুলো বিবেচনা করেই এগুলো স্থান নির্বাচন করা হয়। এবার হচ্ছে এলাকা পরিদর্শন। অবশ্যই এলাকা পরিদর্শন করে নিতে হবে, যে কী ধরনের মাটি, কী ধরনের জায়গা, কোথায় কী রোদ পড়ে না পড়ে। তারপর হচ্ছে বনায়ন মডেল নির্বাচন, যেটা বললাম নকশা করা হয়, সেই মডেলটা নির্বাচন করে বৃক্ষ প্রজাতি নির্বাচন, আমি কোন কোন ধরনের গাছগুলো এর অন্তর্ভুক্ত করব। তারপর হচ্ছে উপকারভোগী শনাক্তকরণ ও প্রশিক্ষণ, যে কারা এখান থেকে উপকৃত হবে তাদেরকে শনাক্তকরণ, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া। তারপর হচ্ছে অংশীদারিত্বের চুক্তিনামা, যে এইটা লাগানো হলে যারা লাগাচ্ছে তারা কতটুকু নেবে, যারা উপকারভোগী তারা কতটুকু পাবে, এগুলো বিষয়ে চুক্তিনামা করতে হবে। এবং শুধু প্রাতিষ্ঠানিক বিষয় না, যেমন যদি সড়ক বা বাঁধ, এবার সরকারি জায়গাগুলোতে যদি কেউ ব্যক্তিগতভাবে কোনো বনায়ন করে থাকে, তাহলে সেটা কে কতটুকু অংশ পাবে সেটার ভিত্তিতে সে অবশ্যই চুক্তিনামা করে নিতে হবে। তারপর হচ্ছে ঋণ সুবিধা ও সঞ্চয়, এটার ব্যাপারে ঋণ সুবিধা পাওয়া যায় বনায়নে এবং সঞ্চয় করতে হবে। তারপর হচ্ছে জমি প্রস্তুত করা, অবশ্যই জমি প্রস্তুত করা এটা খুব গুরুত্বপূর্ণ ধাপ। গর্ত খনন, তারপর হচ্ছে সার প্রয়োগ,
চারা রোপণ, সার প্রয়োগের ব্যাপারে কিছু সার আগে গর্ত করার পরে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। চারা রোপণ, চারার পরিচর্যা, এগুলো হচ্ছে সামাজিক বনায়নের বাস্তবায়নের ধাপগুলো। এরপর আমরা চলে আসছি মূল্যায়নে, যে কিছু প্রশ্ন তোমরা উত্তর তৈরি করবে, যেটা হচ্ছে বন ও বনায়নের মধ্যে পার্থক্য কী, ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্যসমূহ কী কী, আমাদের সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ বন, সেখানে কী কী বৈশিষ্ট্য আছে, যেমন ওখানে জোয়ার ভাটার পানি ওঠানামা করে, সেখানে আমরা জানি শ্বাসমূল থাকে, তারপরে গাছে থাকা অবস্থায় অঙ্কুরোদ্গম হয়, এই জাতীয় বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে, তোমরা বইয়ে বিস্তারিত পেয়ে থাকবে। তারপর হচ্ছে সামাজিক বনায়ন গুরুত্বপূর্ণ কেন, অঢেল গুরুত্ব পড়ে আছে, তোমরা একটু সার্চ করলে প্রচুর পরিমাণে গুরুত্ব পেয়ে যাবে। যে সামাজিক বনায়ন আরও প্রকারভেদগুলো জেনে নিয়েছি, তারপরে সেটা কোথায় কোথায় করা হবে সেটা জেনে নিয়েছি, কী কারণে করা হয়, সড়ক বাঁধ, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, বসতবাড়ি, সবগুলোই প্রচুর পরিমাণে গুরুত্ব রয়েছে। এগুলো একটু লিপিবদ্ধ করবে এবং চর্চা করবে। এরপর বাড়ির কাজ একটু বললাম যে অ্যাসাইনমেন্টের মতো, এগুলো যখন কলেজ খুলবে তখন আমরা এগুলো সংগ্রহ করব। যে বনের পরিবেশগত গুরুত্ব বর্ণনা করো, এটা বিশদভাবে তোমরা বর্ণনা করে কাগজে লিপিবদ্ধ করবে। তো এই ছিল আমাদের আজকের মতো। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, এবং অবশ্যই তোমরা সুস্থ থাকার চেষ্টা করবে সবাই যেই সব খাবারগুলো তোমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সেই সব খাবারগুলো বেশি বেশি খাবে, যেহেতু এখন একটু ঋতু পরিবর্তন হচ্ছে। অবশ্যই সবাই সাবধানে থাকবে, বেশি বেশি ভালো ভালো খাবার খাবে, বাইরে কম বের হওয়ার চেষ্টা করবে, বের হলে অবশ্যই মাস্ক এবং স্যানিটাইজার সাথে রাখবে, এবং অবশ্যই সাবধানতার কোনো বিকল্প নেই। ভালো থাকো সবাই, ধন্যবাদ।